ব্রিগেডিয়ার জেনারেল, জয় পরাজয় হিসেবে আপনার কাছে কিছু শুনতে চাই। আর্মি মানুষ, আপনি আপনি আমাদের থেকে বুঝবেন অন্তত। এখন মিলিটারি দের যে প্রস্তুতি ছিল, এবং যুদ্ধকে মোটামুটি ভবিষ্যতে যাতে আর যুদ্ধ না হয় এরকম একটা গ্যারান্টি চাচ্ছে ইরান। এবং সে দেশের মিলিটারি মিলিটারি তো হচ্ছে যুদ্ধটা, সেখানে মিলিটারি বা আইআরজিসি লিডেড হচ্ছে। এখন তো আর রাজনৈতিক নেতা নাই, সবই তো নিহত হয়েছে, মারা গেছে। এই পর্যায়ে স্ট্রেট কাট কোন ধরনের এগ্রিমেন্ট যদি না হয়, ইরান কি মানবে বলে মনে করেন কোন ধরনের যুদ্ধবিরতি? আচ্ছা, আমি প্রথমে আপনার এই আপনার দর্শক শ্রোতাদের এবং আমার বিজ্ঞ সহ আলোচক প্রফেসর ফরহাদকে সালাম এবং শুভেচ্ছা দিয়ে আজকের কথা শুরু করছি। আপনি যে শর্তটির কথা বলেছেন, আমি খুব স্পষ্ট করে শর্তগুলি উল্লেখ করতে চাই। একটা হলো, যুদ্ধ পুনরাবৃত্তি না হওয়ার বাধ্যতামূলক নিশ্চয়তা চায় ইরান। এটা হলো তাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে, ইরানকে সকল ক্ষতিপূরণ দিতে হবে, অঞ্চলের সকল ফ্রন্টে যুদ্ধ সমাপ্ত করতে হবে, শুধু ইরানের সঙ্গে নয়, গাজা, লেবানন, ইয়েমেন ইত্যাদি প্রক্সি বা মিত্রদের সাথে যে সংঘাত, এটা বন্ধ করতে হবে। তারা পঞ্চম পয়েন্ট হচ্ছে, হরমুজ প্রণালীর জন্য তারা একটা নতুন আইনি ব্যবস্থা চায়, যেখানে জলপথের নিয়ন্ত্রণ করবে এবং নৌ চলাচল এবং নিরাপত্তার জন্য একটা নতুন কাঠামো বা নিয়ম প্রতিষ্ঠা, যা সম্ভবত ইরানকে আরো বেশি নিয়ন্ত্রণ বা প্রভাব দিবে। এবং তারা চিন্তা করছে এই প্রণালী ব্যবহার করার জন্য ইরানকে একটা টোল দিতে হবে, একটা ফি দিতে হবে, এটা তারা আরোপ করতে চাচ্ছে। সবশেষ পয়েন্টে যেটা হচ্ছে, শত্রুতাপূর্ণ অপারেটিভ বা মিডিয়া ব্যক্তিত্ব ইরানের কাছে হস্তান্তর করতে হবে, বা ইরানের বিরুদ্ধে যারা শত্রুতাপূর্ণ বলে বিবেচিত ব্যক্তিদের, প্রায় যেগুলো যারা বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব, অপারেটিভ বা সমালোচক, তাদেরকে ইরান চায় যে তাদেরকে ইরানের নাগরিক যারা, তাদেরকে ইরানের কাছে হ্যান্ডওভার করতে, এবং ইরান তাদের আদালতে বিচার করবে। এখন হুম। এই যদি শর্ত হয়, তাহলে তারা কিন্তু শুধু যুদ্ধবিরতি চাচ্ছে না, তারা হুম। এখানকার এই অঞ্চলের একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন, অথবা কি বলবো, ক্ষমতার একটা পুনর্বিন্যাস চায়, যার মধ্যে প্রথম হবে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস করা। এবং ইরানি কর্মকর্তারা কিছু প্রসঙ্গে, মানে যুদ্ধবিরতির সম্বন্ধে যে কথা বলেছে ট্রাম্প, এটা সম্পূর্ণ অস্বীকার করেছে। এবং তারা মনে করে যে তাদের এই সংঘাতে তাদের কোনো রকম প্রাথমিক ভূমিকা ছিল না, তাদের উপর যুদ্ধটা আরোপ করে দেওয়া হয়েছে, এবং তারা তাদের সমস্ত কর্মকাণ্ডকে আত্মরক্ষামূলকভাবে বর্ণনা করেছে। সুতরাং এই যুদ্ধের শর্ত ইরানকে নয়, বরং আমেরিকা এবং ইসরায়েলকে এটা মানতে হবে, এটাই তাদের কথা। আর এর গ্যারান্টি ক্লজ দিতে হবে কোনো ইউএন বডি অথবা ইন্টারন্যাশনাল, যেমন JCPOA+1, যেটা সেই গ্রুপটা যদি হয়, তাকেও তারা রেসপেক্ট করতে পারে। এই হলো আপনার ইরানের চাহিদা। এর পরের যে ব্যাপারটা, যে কথাটা বলেছে যে ট্রাম্প বলতে চাচ্ছে যে সে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, আসলে এ ধরনের কোনো আলোচনাই হয় নাই। কিছু কিছু জায়গায় মিডিয়াতে এসেছে যে আরাকচি নাকি আপনার ওমানে গেছে, যে সেখানে গিয়ে তার যে ওমানের যে ফরেন মিনিস্টার, তার সাথে কথা বলার চেষ্টা করেছে। এবং এইটাও ঠিক না, এই শব্দটাও ঠিক না, মানে বা এই ব্যাপারটাও ঠিক না। ওই ফরেন মিনিস্টার বদর আল বুসাইদি, যে ওমানের, উনি তো আগের থেকেই এটার মেডিয়েটর ছিলেন। তবে তার সঙ্গে ইরানের ফরেন মিনিস্টার বলেছে যে তার সঙ্গে আমার কথাবার্তা চলে, এবং সেটা আগের থেকে চলছিল এবং এখনো চলছে। কিন্তু নতুন করে এই ট্রাম্পের এই আলটিমেটামের ভয়ে এই ধরনের কোনো আলোচনা আমাদের হয় নাই, বা আমি ওখানে যাইও নাই। মানে অনেকেই লিখছে, যে এটা তো জানেন যে সব প্রোপাগান্ডা মেশিন, ওয়েস্টার্ন প্রোপাগান্ডা লিখছে যে তারা, যে ট্রাম্পের যে নাকি ইরানের নাকি ফরেন মিনিস্টার নাকি সেখানে গেছে। বাট সেখানে তো প্রশ্নই আসে না, সে বলছে অসম্ভব। আমার সঙ্গে তার আলোচনা হয়েছে, গতকালকেও হয়েছে, কিন্তু এইটা ট্রাম্পের সাথে রিলেটেড কিছু না। কিন্তু ইরান বলছে যেটা, যে ট্রাম্প যে কাজটা করেছে সেটা সে একটা অপরাধ করেছে, একটা অনিশ্চিত যুদ্ধের দিকে সারা বিশ্বকে টেনে নিয়ে যাচ্ছিল, এবং এখান থেকে পিছনে ফেরার কোনো তার পথ খুঁজে পাচ্ছিল না। সম্ভবত আহ, পশ্চিমাদের চাপে, বিশেষ করে ইউকের প্রাইম মিনিস্টার, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মান যে চ্যান্সেলর আছে, তাদের কথা হচ্ছে যে
আপনি আর এই যুদ্ধটাকে বাড়াবেন না, বিকজ যুদ্ধ বাড়িয়ে আপনার এটা কোনো সমাধান হবে না। সুতরাং আপনি বাস্তবতা মেনে নেন এবং ফেরত চলে যান। তো তখন এই আমি যে কিছুক্ষণ আমি দেখলাম যে জন ও ব্রায়ান নামে একজন অ্যাকচুয়ালি রেডিও হোস্ট আছে, সে বলছে যে ট্রাম্প নাকি এটা হই হই করে তার পেছনে ফেরাটাকে তার সে এটাকে তার বিজয় হিসেবে দেখছে। তো এটাই হলো তার মানে এক কথায় আর কি তার তার মন্তব্য আর কি, যে এবং সেটা বলেছে যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার যে বলেছে যে আপনি যে উত্তেজনা বাড়িয়েছেন এতে কোনো কাজ হবে না। আর তিনি বলেছেন যে এই প্রতিশোধের এই যে ফেরত যাওয়ার ব্যাপারটা, এটা ট্রাম্প এটা এমনও না যে সে ইরানের প্রতিশোধকে ভয় পায়, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, ট্রাম্প যে বড় বড় কথা দিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছিল, এখান থেকে সে আর ফেরত আসতে পারছিল না। কিন্তু এখন সে একটা মিথ্যা তথ্য দিয়ে, যেটা ট্রাম্প ইজ বেসিক্যালি এ লায়ার, এবং তা আমি কিছুদিন আগে আমি একটা শোতে দেখলাম যে কয়েকদিন আগে বলেছে যে একটা আমেরিকার নাকি একজন প্রাক্তন প্রেসিডেন্ট নাকি তাকে ফোন করে বলেছে, ট্রাম্প তুমি যা শুরু করলা এই 40 বছরে আমি এটা করতে পারি নাই। তো তারপরে এটাকে ভেরিফাই করার জন্য সেই সাংবাদিক এই 4জন প্রেসিডেন্টকে ফোন করেছিল যারা বেঁচে আছেন এখন। একটা হলো আপনার জর্জ ডব্লিউ বুশ টু, তারপর হচ্ছে কি বলে ক্লিন্টন। বাইডেন ক্লিন্টন। বাইডেন এবং বারাক ওবামা, এই তিনজনকে জিজ্ঞেস করেছে, এবং তারা বলছে যে না, ট্রাম্পের সাথে গত 3-4 মাসে কোনো কথাই হয় নাই আমাদের। তো এই হলো ট্রাম্প, যে তার প্রত্যেকটা কথা মিথ্যা। এবং যেমন তারও আরো একটা এক্সাম্পল দিয়েছে, যে তারা বলেছে যে এরকম যে চায়না এই যে আপনার তাদের উইন্ড মিল ব্যবহার করে না, কিন্তু তারা উইন্ড মিল তৈরি করে। পরে সেই সাংবাদিক তথ্য দিয়ে দেখালো যে চায়নাতে প্রায় 1.2 বিলিয়ন মানুষের দেশে 16% আপনার ইলেকট্রিসিটি হয় উইন্ড মিল থেকে। তো তারপরে ট্রাম্প বলতেছে ওরা নাকি ইউজ করে না। তো এটাই হলো ট্রাম্পের অ্যাকচুয়ালি বেসিক ক্যারেক্টার, যে হি ইজ এ টোটালি এ লায়ার, এবং সে মিথ্যুক হিসেবে সারা বিশ্বে পরিচিত। এবং এই মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু সে পিছনে ফিরে গেছে। তার মানে কি যুদ্ধটা কি শেষ হয়ে গেল? আমি মনে করি না। কারণ ইসরায়েল কিন্তু আহ, তার হামলার সংখ্যা কমিয়ে দিলেও যদি সে একটা কিছু করে, তার তার প্রেক্ষিতে সে কিন্তু মানে সিরিজ আকারে সে পাল্টা হামলা পাবে। তো এই যুদ্ধটা হয়তোবা ইউএসএ 5 দিনের জন্য একটা ব্রেক নিয়েছে, জাস্ট টু রিক্যাপ। বাট আমার মনে হয় না যে দিস ইজ গোয়িং টু দিস হ্যাজ এন্ডেড। এটার একটা শেষ দরকার, এবং সেই শেষটার শর্তগুলি কে কিভাবে মানবে, কতটুকু সে ছাড় দিবে, সেই নেগোসিয়েশনটাই হয়তোবা চলতে পারে এখন থ্রু ওমান উইথ দ্য ইউরোপ। আমি বলবো ইউএসএ উইল নট হ্যাভ মাচ রোল হেয়ার। ইউএসএ কে বরং ইউরোপিয়ান পাওয়াররা রাজি করাবে যে তুমি এখন এইগুলো। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই 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 সাথে আমি মনে করি একটা আমি বলবো যে অল্টারনেটিভ ট্র্যাকে ডিসকাশন চলবে, যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে তারা ইরানের সঙ্গে কি রকম টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা তারা একসেপ্ট করবে আর কি, পুরো সেটেলমেন্টটা সেটার উপর নির্ভর করবে। কারণ এখানে ইউএসএ যদি ইউএসএ কে যদি সত্যি সত্যি তাদের বেসগুলি সরিয়ে নিতে হয়, বা এটাকে ডাউন সাইজ, হয়তো সরাবে না প্রথমে, বাট এটাকে ডাউন সাইজ করাবে। কারণ সেই ক্ষেত্রে হয়তো বা এখানে একটা ইন্টারনাল আপনার অ্যালায়েন্স হবে। আমি যেটা ফিল করতেছি, সেই অ্যালায়েন্সের মধ্যে পাকিস্তান এবং সৌদি আরব এবং টার্কি, দে উইল প্লে ভেরি ভেরি ইফেক্টিভ রোল। এবং আমার মনে হয় এটা যদি হয়, তাহলে কিন্তু আমি মনে করি ইসরায়েলের যে আপাত দৃষ্টিতে সে যে গ্রেটার ইসরায়েল স্থাপন করার যে স্বপ্নটা, সেটা হয়তোবা তাদের একটু পিছিয়ে নিতে হবে। এটা আবার কবে আবার চালু হবে আই ডোন্ট নো, বাট ইসরায়েল তো জানেন যে তাদের ইস এ জায়নিস্ট কান্ট্রি। এবং এই যে এখন দ্যার ইজ এ কোল্ড ওয়ার, একটা ঠান্ডা যুদ্ধ চলছে জুডাইজম এবং জায়নিস্টদের মধ্যে। এখন কে অ্যাকচুয়ালি, এটা নির্ভর করবে আরো একটা ব্যাপারের উপরে, সেটা হচ্ছে যে আপনার নেতানিয়াহু যে ট্রায়াল ফেস করছে বিকজ অফ দ্য করাপশন, সেটা কতটুকু আগায় নিতে পারে মানুষের। এবং ইলেকশন কিন্তু সামনে, ইসরায়েলি ইলেকশন কিন্তু ভেরি ক্লোজ, এবং তখন দেখা যাবে যে আসলে ইসরায়েলের মানুষ কি নেতানিয়াহুকে চায়,
নাকি তার অল্টারনেটিভ কোনো নতুন নতুন নেতাকে চায়। তো এই হলো ব্যাপার। আর এর সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু আরেকটা সাইডে ডেভেলপ করেছে, আপনারা খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে যে এতদিন দীর্ঘদিন ধরে প্রায় আমি বলবো 3-4 বছর ধরে আপনার ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে যে তেল কিনতো, সেই তেলটা কিন্তু ইন্ডিয়া পেমেন্ট করতো আপনার ইন্ডিয়ান রুপিতে, এবং এই রুপিটা রাশিয়া কখনো নিয়ে যায় নাই। এটা ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকে রয়ে গেছে, এবং দ্যাট সাইজ ইজ 7 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপি। এই ইন্ডিয়ান রুপি ব্যাপারে খুব রিসেন্টলি যেটা বলেছে, রাশিয়া বলেছে যে দেখো, আমি এই তোমার এই ভারতীয় টাকার আমি পেমেন্ট নেব না, তুমি যদি আমাকে পেমেন্ট দিবা তুমি ইউয়ানে পেমেন্ট দিবা। এখন ব্যাপারটা হলো ইউএনএ কেন, রুবলে কেন না? কারণ রাশিয়ার যে ডিফেন্স ইন্ডাস্ট্রি, রাশিয়ার যে এন্টায়ার দি হেভি ইন্ডাস্ট্রি ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দি অ্যাক্সেসরিজ, পার্টস অ্যান্ড ভেরি এসেনশিয়াল আইটেমস হুইচ ইজ প্রডিউসড অনলি ইন চায়না। তো চায়না থেকে কিনতে হলে আইদার ইউ হ্যাভ টু পে ইন ডলার অর ইউ হ্যাভ টু পে ইন ইউয়ান। সো চায়না বলে দিয়েছে যে আমি তোমার কাছ থেকে ইন্ডিয়ান রুপি তো নেওয়ার প্রশ্নই আসে না, আই ক্যান টেক অ্যাট বেস্ট আমার কারেন্সিতে তুমি পেমেন্ট করবে। এখন এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কারেন্সি ডিভ্যালুয়েশন হওয়াতে এই যে 7 ট্রিলিয়নের মধ্যে কত 13 না 14 বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে, মানে এটা এটা নাই হয়ে গেছে আর কি। এইটা হওয়ার পরে মানে রাশিয়া বলছে নো মোর ইন ইন্ডিয়ান রুপি, আই উইল নট কিপ দ্যাট মানি অলসো, ইউ বেটার টেক অ্যাওয়ে ইউর মানি অ্যান্ড পে মি ইন ইউয়ান। এবং ইন্ডিয়া কিন্তু এখন বাধ্য হয়েছে দ্যাট ইন্ডিয়া হ্যাজ টু পে টু রাশিয়া, যত তেল যার কিনতে হচ্ছে রাশিয়া থেকে, এটা কিন্তু ডলারে কিনছে না সে, বিকজ ডলার তো তার আটকায় যায়। রাশিয়ানরা কিন্তু এখন ডলারে তারা কিছু কেনে না, তাদেরকে হয় রুবলে দিতে হবে অথবা অন্য কোনো কারেন্সিতে, নট ইন ওয়েস্টার্ন ব্যাংকিং এর সিস্টেমে এটা যেতে পারবে না, এটি হলো কথা। তো সেই অনুযায়ী এখন ইন্ডিয়া ইজ ডেসপারেট যে সে এখন ইউয়ান কিনতেছে, ইউয়ান কিনে ইউয়ান জমা করতেছে রাশিয়াকে পে করার জন্য। এখন দেখেন আপনি খেলাটা কোথায় চলে যাচ্ছে, যে এখন কিন্তু ইরান কিন্তু আবার আরেকদিকে শর্ত দিয়েছে যে আমি জাহাজ সেগুলি যেতে দিব যারা ইউয়ানে তেল পেমেন্ট করছে। তো আলটিমেটলি কি হচ্ছে, চায়না কিন্তু কিছুই করতে হচ্ছে না, বিকজ এখন ওয়ার্ল্ডে বলা হয় যে চায়না ইজ এ কান্ট্রি হুইচ প্রডিউসেস 62% অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। সারা পৃথিবীর যে রিকোয়ারমেন্ট তার 62% ইজ মেড বাই চায়না। এইরকম একটা দেশের সাথে আপনি কিভাবে, তার তো যুদ্ধ করার কোনো দরকার নাই, তো সে কিছু করছে না, তার জন্য সবাই কাজ করতেছে। তো এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু অনেক কিছুই পাল্টায় দিচ্ছে, এবং আমি তো অপেক্ষা করছি যে পৃথিবী কিভাবে বদলে যাবে, আমি সেই অপেক্ষাটা করছি। তো আমি বলবো আমি একটা ওভারঅল ভিউ দিলাম। সেই বদলে যাওয়ার কাছাকাছি আপনি মনে করছেন যে ইরান হ্যাঁ, এই যুদ্ধে চলে গেছে? আমি কিন্তু আমি আপনাকে বলি, আমি যখন ইউএসএ তে না, আমি যখন 2008 সালে যখন আমি এই ইরানকে কিন্তু অ্যাটাক করার প্ল্যান ছিল 2008 সালে, এবং আমি তখন লন্ডনে, আমি রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে, আমরা তখন সম্ভবত ওবামা মাত্র প্রেসিডেন্ট ইলেকশন জিতলো, দ্যাট ইজ ইন নভেম্বর, এবং ওই সময় আমাদের মিডল ইস্ট কনফারেন্স চলছিল। ওই মিডল ইস্ট কনফারেন্সে আমরা হলাম দোতলায়, এবং নিচতলায় চ্যাটাম হাউস আর হচ্ছে রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ, তারা মিলে তারা একটা ওয়ার্কআউট করছিল যে ইরানে মিলিটারি অ্যাকশন নেওয়া সম্ভব কি সম্ভব না। এবং তখন কিন্তু ইউকে খুব শক্তভাবে জানিয়ে দিয়েছিল, গর্ডন ব্রাউন ছিল তখন প্রাইম মিনিস্টার, বলছে যে নো ওয়ে উই ক্যান এফোর্ড টু গো টু ইরান টু ক্যারি আউট মিলিটারি অ্যাকশন। এবং আমাদেরও যে উপরের যে মিলিটারি কনফারেন্স হচ্ছিল, ওইটাতেও কিন্তু আমরা রিকমেন্ড করেছিলাম যে নাও, মিলিটারি অ্যাকশন ইজ ইম্পসিবল, ইটস নট এ ফিজিবল অপশন ফর ইরান। তো এই তখন কিন্তু আমরা বেরিয়ে আসছিলাম, 2008-এর কথা বলছি আমি, আজকে কিন্তু 2026 রিমেম্বার, 17 বছর আগে কিন্তু একবার প্ল্যানটা রিহার্স হয়েছিল, বাট এটা হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ইরান ওয়াজ নেভার উইনেবল, এটা কখনোই আপনার সামরিক যুদ্ধের মাধ্যমে জয় করা যাবে না, এটা কিন্তু ওয়েস্ট অনেক আগের থেকে জানতো। তো এখন দেখেন, কখনো এত বছর, প্রায় যুগ যুগ ধরে চেষ্টা করে ইরানের উপর, এখন দেখেন কি ঘটনা দাঁড়ালো, যে আপনি 17 বছর অপেক্ষা করলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই হলো না। আপনি এখন সরে যাচ্ছেন যুদ্ধ থেকে অন দি ইরানিয়ান টার্মস, এবং আই এম মোর দেন শিওর দ্যাট এইবার কিন্তু একটা রিস্ট্রাকচার হবে, এটা একটা মধ্যপ্রাচ্যে মানে আপনি নিজে যেটি বুঝতে পারছেন যে ইরানের অনেকটাই বিজয় আপনি
ইরানের পক্ষে আপনি আপনার কথা আসলে যাতে আসলে উপস্থাপন করেন। মিলিটারি আমি আপনাকে বলি এই মানে ধরনের এই আপাত দৃষ্টিতে এই কনফ্লিক্ট, যুদ্ধটা চলমান যুদ্ধের মধ্যে এদের মধ্যে চলমান আবারও যুদ্ধটা আমি বলবো যে এটা একটা এর আগেও কিন্তু আমি একটা বলি, জন মার্শমেয়ার উনি কিন্তু একজন খুব শক্ত কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্ট। উনি তার এই যে এবারে যুদ্ধ শুরু হওয়ার আগেই, যখন যুদ্ধ শুরু হলো তখন উনি বললেন যে আমি ইরানকে দোষারোপ করি, তারা গত 25-এ যে যুদ্ধটা শুরু হয়েছিল ওখানে কেন ইরান বন্ধ করলো যুদ্ধ, দে শুড হ্যাভ কন্টিনিউড। কারণ এই যুদ্ধটা বন্ধ হয়েছে শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকা ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার, এরকম একটা আনপ্রিপেয়ার্ড কন্ডিশনে ওয়ার যুদ্ধে গেছে। এটা ইরানের বোঝা উচিত ছিল, এবং ইরান তখনই কিন্তু এই যে আজকে যে কন্ডিশনটা, এটা কিন্তু ইরান তখন কিন্তু করলে আরো বেশি লাভবান হতো। তার পয়েন্টটা জি ছিল এটা, বলে যে এটা শুধুই, আমি আরেকটা জিনিস বলি আপনার, যে তার অ্যাসেসমেন্ট অনুযায়ী 1971 সালের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র হলো, সে নিজে একজন যুক্তরাষ্ট্রের প্রফেসর, সে বলছে যুক্তরাষ্ট্র ইজ দি অনলি terrorist country in the world who killed 3.8 million people. হুম Sorry, 38 million people. 38 million people killed between this time. There is no other country who has caused so much of damage to humanity. তো এই দেশটা, তার একটা শিক্ষা দরকার ছিল, এটাই ছিল তার তার ওই সময়কার তার 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 দাবি ছিল এটা। মানে সে বরং ইরানের উপরে খুব আপসেট যে ইরান কেন ওই যুদ্ধটাকে হঠাৎ করে ছেড়ে দিল। তাদের তো দে হ্যাড প্রিপারেশন, দে শুড হ্যাভ কন্টিনিউড ফর দ্যাট।